ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দেশে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে 40%। নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে আর কোথাও নেই বন্যার আশঙ্কা। পরাজিত শক্তির অপতৎপরতা প্রতিহতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। মির্জা ফখরুলের প্রশাসনের শুদ্ধি অভিযান চালানোর দাবি। মঙ্গলবার প্রত্যাহার হতে পারে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন। নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা। এবং শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের নানা আয়োজন, যজ্ঞ অর্চনায় মন্দিরে উৎসব আমেজ, রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 11 জেলায় পানিবন্দী রয়েছে অন্তত 40 লাখ মানুষ। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাবাসী। বন্যা কবলিত হয়েছে জেলার 8 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে 1,50,000 মানুষ। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এদিকে গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত 8 লাখ মানুষের। প্লাবিত হয়েছে 14 উপজেলার অন্তত 295টি গ্রাম। সবকিছু পানির তলে পড়ে গেছে, চাল, ডাল, সবকিছু পানির তলে। এইভাবে ঘর দরজা সবকিছু পানির নিচে গেছে তলায়। আর অনেক মাটির ঘর আছে ভাঙ্গি আমরা পড়ে গেছি। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। সমন্বয়ের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এখন পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশা যোগাযোগের কেউ করে নাই, বুঝছেন। 3-4 ফুট পানি বেড়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী অবস্থা আছে। এই দেখেন পানি আর পানি নামারও কোনো নিষ্কাশন নাই। মৌলভীবাজারে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিডি সড়কে 84 কোটি, সড়ক বিভাগে 50 কোটি, প্রাণী সম্পদে 84 লাখ এবং মৎস্য খাতে 7 কোটি টাকার মতো। আমরা গড় পানি আসলো, পানি বান্ধে লামছে গড়া থেকে, আমরা বান্ধ হয়ে আসি। আমরা তো ফের লেগে গড় যাইতাম পারতাম না। এটা রাস্তা আসি গড় ফেক বইতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না, সড়কের বাজে ঘুমাই। এখন আওলাদ করিয়া ক্ষেত কৃষি করছিলাম, তাগুলো গেছে। এখন আমরা কেমনে চলতাম, কেমনে খাইতাম, বহুত মুশকিলের মাঝে আছি। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে সড়ক ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বাড়ছে পানি। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন নোয়াখালীতে? পানি ঠিক কতটা বেড়েছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয় আজকে নোয়াখালীতে, তাহলে একটু অবনতি হয়েছে বলতে হয়। কেননা গত 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে এবং অতিরিক্ত জোয়ারের পানির কারণে, উজানের পানির কারণে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত 2 দিন আগে যেখানে পানি একটু কমেছিল, কিন্তু তার চেয়ে আরো 2 গুণ থেকে 4 গুণ পানি বেড়ে গিয়েছে কিছু কিছু এলাকায়। যেসব এলাকা আগে একটু কম পানি ছিল, এখন সেসব এলাকা হাঁটু থেকে বা বুক সমান পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার রসদি এই ইউনিয়নে। সকাল থেকে এই ইউনিয়ন ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি, যে এখানে বিশেষ করে গতকাল এবং আজকে সকালের যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ইউনিয়নের প্রত্যেকটি এলাকা তলিয়ে গিয়েছে। তো মানুষ ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে আশেপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো যেগুলো আছে এবং আশেপাশে যেসব স্কুল মাদ্রাসা রয়েছে বা উঁচু ভবন রয়েছে সেগুলোতে তারা উঠছেন বলে জানা গেছে। তো আমি দাঁড়িয়ে আছি এমন একটি আশ্রয় কেন্দ্রে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে
এই আশ্রয় কেন্দ্রে প্রায় 450 থেকে 500 মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে শিশু এবং বয়স্ক নন নারী সবাই রয়েছেন। তো এখানে একটি অভিযোগ রয়েছে, তারা যে খাদ্য সহায়তার ব্যাপারে তারা জানিয়েছেন তারা শুকনো জাতীয় খাদ্য বেশি পাচ্ছেন। তাছাড়া বেশি সমস্যা রয়েছেন, বিশেষ করে নারী এবং শিশুরা বিভিন্ন সমস্যায় রয়েছেন বলে জানা গেছে। শিশু খাদ্য সংকটও দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সকালবেলা নোয়াখালী মুসাফুর ক্লোজার যেটি বলে, অর্থাৎ এখানে 23টি গেট অতিরিক্ত জোয়ারের পানিতে ভেঙে গিয়েছে। তো এই ধারণাতে এটি থেকে স্থানীয়রা ধারণা করছেন যে যদি অতিরিক্ত জোয়ারের পানিতে নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং কবিরাহাট এবং সদর উপজেলার কিছু অংশ পানিতে আরো তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছে যে মুসাফুর ক্লোজারে যেটি ভেঙে গেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং দল ইতিমধ্যে সেখানে রওনা হয়েছেন। তারা সেখানে কি করা যায় তা জেলা প্রশাসনকে জানাবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উজান থেকে নেমে আসা পানি আর রাত থেকে চলা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নোয়াখালীর নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। আশ্রয় নিয়েছেন মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন স্কুলে। তবে পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানি না থাকায় এখন হাহাকার করছে এসব বানভাসীরা। নোয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। এই হাহাকার একটু খাবার আর বিশুদ্ধ পানির জন্য। কয়েকদিন আগেও যাদের ছিল বিশাল অট্টালিকা, সে মানুষগুলো এখন নেমে এসেছে রাস্তায়। পানিবন্দী হয়ে পড়ায় নেই খাবার, পানি কিংবা জরুরি ওষুধ। সরকারি বেলে কোনো বেলে খাওয়া দাওয়ার নেই, বিশুদ্ধ পানিও কই পাবো? বিশুদ্ধ পানি পাঠালে না যারা খাইতে হইতে না। আবার এখন শিখেছে আর হালং টালং কিছু নেই। এই আর গিয়ে মনে করেন ফিরি যাচ্ছি ছোট মোটা গেছে মোটরে গ্যাসের গরু রান টেন দিতে হি গিয়ে চলে গেছে। বন্যায় আশ্রয় কেন্দ্র যাইতে পারে না, আরেকজনে করে যায়, এই জায়গাটা বেজাল, মানুষের খাওয়া দাওয়ার একটা খুব পরিস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে পানি বাড়ছে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা। উজান থেকে নেমে আসা বন্যার পানি এবং টানা বৃষ্টিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি থেকে অনেকবার পানি বাড়ি গেছে, ঘরে একদম বুক পর্যন্ত পানি হয়ে গেছে। সমস্যা হয়, নিজে ঘর সমস্যা হয়। এখন না অসহায় ওই না পারি চলে যেতে, না পারি কিছু করতে, এখন অসহায়ের মতো আমরা এই জায়গার মধ্যে পড়ে আছি। বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। গরু ছাগল সবগুলো, হাঁস মুরগ সবগুলো মারা গেছে। গরু আরেকখানে খুব অসহায় অবস্থা আছে, খাওয়া দাওয়া কিছু দিতে পারছে, শেষ সম্বলটুকু শেষ। আমার কোনো চলার মতো কোনো ব্যবস্থা নাই। আর গ্রামের দিকে ভয়াবহ অবস্থা, গ্রামের দিকে তো যাতায়াতের খুব অসুবিধা। বাঁচার আকুতি জানিয়ে কেউ রাস্তায় দাঁড়িয়ে, আবার কেউ নিজ বাসায় বসে অপেক্ষা করছেন একটু খাবার আর বিশুদ্ধ পানির আশায়। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, নোয়াখালী। উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীর নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? বন্যা দুর্গতরা ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ সড়কে। আমি যদি একটু বলি, সকাল থেকেই আমরা সেই 9টা থেকেই চৌমুনি চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম এবং যে এলাকাগুলো আছে সেগুলো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি যদি এখন দেখাই, আমার সামনে যে সড়কটি আছে পুরো সড়কগুলো এমন অবস্থা রয়েছে, অর্থাৎ গর্ত রয়েছে সড়কের মধ্যে, গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো বিকল হয়ে পড়ছে, প্রচুর পরিমাণ পানি জমেছে, অর্থাৎ কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। এই পানির মধ্যেই যে রাস্তার যে খানাখন্দ রয়েছে সেগুলো আসলে দেখতে না পেয়ে অনেকগুলো গাড়ি বিকল হয়ে পড়ছে, উল্টে যাচ্ছে, এর মধ্যে তারা যাতায়াত করছে। আর এই সড়ক দিয়ে যে ত্রাণের যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ বন্যার্তদের মাঝে, যে বানবাসীর মাঝে যে খাবার নিয়ে যাচ্ছে যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এই গর্তের মধ্যে পড়ে আটকা পড়ে আছে, অর্থাৎ চাইলে কোনো লক্ষ্মীপুরে কোনো ত্রাণের গাড়ি খুব সহসায় যেতে পারছে না। আমি যদি একটু বলি যে নোয়াখালী বেগমগঞ্জ, নোয়াখালীর মাইজদি সহ প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে, অর্থাৎ গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি হয়েছে সে বৃষ্টির ফলে প্রত্যেকটি ঘরে পানি ঢুকেছে, ঘরের অর্ধেক পর্যন্ত ডুবে গেছে এবং তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন বিভিন্ন জায়গা বের হয়েছে। আমরা একটু কথা বলবো। চাচা, কোথায় যাচ্ছেন এবং কি অবস্থা পানি? বাবা, ভাত নাই, আনি নাই, কেনার কিছু নাই, বাড়ি যাই, বাড়িতে পানি উঠেছে? বাড়ি পানি বাবা, পানি, বাচ্চা কিছু রাখতে পারলাম, বাইরে দিকে রাস্তা চাইছি, কিছু খানা হয়নি,
এলে আসি বুঝছেন। আমরা কথা বলছিলাম, আপনার সঙ্গে একটু কথা বলি। কোথায় যাচ্ছে? যাই সনদ বাড়ি আলাইর বলবন চলে যাচ্ছেন কেন? বন্যার কারণে। মানে পানি উঠেছে বাড়িতে? পানিতে পানি উঠছে, সকালে পানি উঠছে। খাবার দাবার পাচ্ছেন? না, খাবার দাবার নাই। আমরা কথা বলছিলাম, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, এদিক দিয়ে তো অনেক পানি উঠেছে, কিভাবে পারাপার হচ্ছে মানুষ এবং বাড়ির কি অবস্থা? পানি পারাপারের অবস্থা খুবই ভয়াবহ ভাই। পানির এত পরিমাণ চাপ, যেটা মানে মানুষ বাড়ি ঘর থেকে বাইরে হইতে পারতেছে না, বাইরে হলে ঢুকতে পারতেছে না, এরকম পর্যায়ে আছে মানুষ। এই যে দেখতেছেন মেইন রোড, এই মেইন রোডের হচ্ছে এক গিরাহমান পানি, বুঝছেন। এখন মানে যেরকম এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে অনেক মানুষ আহত হইতেছে। এলাকার ভিতরে কি অবস্থা? মানুষ খাবার পাচ্ছে? এলাকার ভিতরে প্রচুর পরিমাণ পানি, প্রচুর পরিমাণ। মানুষের খাদ্য নাই, খাবার নাই, মানুষে কি বলবো, যেটা বলার মতো মানে ইয়া নাই ভাই, বুঝছেন। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে, তারা যেটি বলছেন আসলে এলাকার ভিতরে, বিভিন্ন এলাকার ভিতরে যেহেতু ত্রাণবাহী যে গাড়িগুলো আসছে সেগুলো ভিতরে ঢুকতে পারছে না, নৌকার ব্যবস্থা নাই, যার কারণে সেখানে খাবার, ওষুধ, পানি কোনো কিছু সরবরাহ করা যাচ্ছে না। তো ডানা, এ ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বন্যা সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বা ক্ষতিগ্রস্ত লোক যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এ পর্যন্ত আমরা ৩,৮34টি আশ্রয় কেন্দ্র খুলেছি। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 4,69,523 জন লোক আশ্রয় নিয়েছে এবং গবাদি পশুর সংখ্যা হচ্ছে যে 28,907টি। 11টা বন্যা আক্রান্ত জেলায় মোট 645টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া ওখানে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। আর আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি সেটা আপনাদের কাছে যে আমরা লিফলেট এটা দিচ্ছি এখানে রয়েছে, আগের মতোই রয়েছে এটি। আর ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। আমাদের পাশাপাশি সরকার থেকে আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি তার পাশাপাশি বেসরকারি পর্যায় থেকে ব্যক্তিগত উদ্যোগে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং এই ত্রাণ সহায়তাগুলো সমন্বয়ের কাজ জেলা প্রশাসন, স্থানীয় পর্যায়ে যে যারা সেনাবাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন তারা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ একসাথে একযোগে কাজ করছেন, যে কারণে আমাদের ত্রাণ সহায়তা ভালোভাবে চলছে। কুমিল্লা থেকে আজকে যেটা করেছে জিওসি, আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে আজকে তারা 20,000 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করবে এবং এখানে 4টি মেডিকেল টিম সেনাবাহিনী সেখানে কাজ করছে। আর হচ্ছে যে 8,000 প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে যেখানে দুর্গম এলাকা রয়েছে সেখানে তারা বিতরণ করবে। আর ফেনীতে স্বাস্থ্য সেবার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং ফেনীতে যে লোকাল যে ক্লিনিকগুলো রয়েছে এবং বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেককেই এখানে যারা বন্যা কবলিত রয়েছে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সচিবালয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব কামরুল হাসান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামায়াত ইসলাম ও অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। অসৎ উদ্দেশ্য আওয়ামী লীগ সরকার এটা করেছিল বলে মন্তব্য করেন এই আইনজীবী। এদিকে জামায়াতের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে শিগগিরই আপিল বিভাগের আবেদন করা হবে বলেও জানান তিনি। গত 1 আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করে সরকার। জামাতের সামনে ইস্যু হলো এখন জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার করা। জামাতের সামনে দ্বিতীয় এজেন্ডা এখন জামাতের এই রেজিস্ট্রেশন মামলাটি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করানো। এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কি হবে, প্রতীক কি হবে না। তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবেন। সচিবালয়ে নাশকতার মামলায় 850 আনসার সদস্যকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত।
জি, যেমনটি বলছিলেন গতকালকে রাতে অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি সচিবালয়ের সামনে আনসার সদস্যরা তাদের এক দফা দাবিতে তারা সেখানে কর্মসূচি দিয়েছে এবং সেটি আমরা দেখেছি পরবর্তীতে রাত 9টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল। এক পর্যায়ে তারা যখন আমরা দেখেছি সচিবালয় সেখানের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এক পর্যায়ে, তখন সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তারা ঘোষণা দিয়েছে তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে দুজনকে। সেই প্রেক্ষিতে তারা আবার তাদেরকে প্রতিহতের একটা ডাক দিয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে এবং সেই পর্যায়ে এক পর্যায়ে আনসার যে সদস্যরা রয়েছে তারা কিন্তু মারমুখী অবস্থা সৃষ্টি করে এবং সেখানে এক প্রকার সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে তখনই 350 জনকে সেখানে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে রমনা, শাহবাগ এবং পল্টন থানায় 3টি মামলা সেখানে হয়েছে এবং সেই 3টি মামলার ঘটনায় আমরা দেখেছি গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত 109 জনকে এখন পর্যন্ত নিয়ে আসা হয়েছে এখানে সিএমএম কোর্টে এবং এর পরবর্তীতে 850 জনকে পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। যদিও এখন পর্যন্ত আমরা দুপুর পর্যন্ত আমরা কাউকে নতুন করে এখনো আনতে দেখিনি, তবে কথা রয়েছে তাদেরকে নিয়ে আসা হবে এবং যে 109 জনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে এখানে আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে এবং তাদেরকে বিকেল নাগাদ আদালতে তোলার কথা রয়েছে এবং সেক্ষেত্রে আসলে তাদের এই আন্দোলনের পেছনে কোনো ঘটনা আছে কিনা কিংবা তাদের কোনো ইন্ধনদাতা রয়েছে কিনা সেটি একটু বিষয়, কারণ যেহেতু তাদের আন্দোলনের যে বিষয় রয়েছে সেটি কিন্তু সচিবালয় থেকে যে উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু এক প্রকার মেনে নিয়েছিল এবং সময় চেয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু কয়েকজন আনসারদের সমন্বয়ক তারা ভেতরে গেলেও তারা পরবর্তীতে যখন যে সে বিষয়টি জানান এক পক্ষ আনসারদের একটি অংশ কিন্তু তাদের সেই আন্দোলনের দাবি থেকে তারা সরে যায়নি, তারা সেখানে সংঘর্ষের মতো ঘটনার সৃষ্টি করেছিল যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নিয়েছে। তো এখন পর্যন্ত আমরা সিএমএম কোর্টে যে তথ্য এখন পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়নি, তাদেরকে বিকেলের মধ্যে আদালতে তোলা হবে। তো ডানা, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত জানিয়ে তাদের প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি রোডম্যাপ আশা করছিল বলেও জানান তিনি। সকালে প্রেস ক্লাব এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মাজহারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন আপন আপু। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি বিজেপির স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ আশা করেছিল বিএনপি। নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও জানান তিনি। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা, যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। সচিবালয়ে আনসারদের গোলযোগের ঘটনাকে অশনি সংকেত উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহতে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। শিক্ষার্থীদের অযথা বল প্রয়োগ করে কাউকে পদত্যাগে বাধ্য না করার আহ্বানও জানান বিএনপি। এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। আপন আপু, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। এবছর আগস্টের স্বাভাবিকের চেয়ে 40% বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি জানায়, যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ বন্যামুক্ত হবে। আর কোথাও বন্যার আশঙ্কা আপাতত নেই। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জানায় আবহাওয়া অফিস।
মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল তা সরাসরি বাংলাদেশের উপর ছিল, তবে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে তা সরাসরি দেশের উপর নেই বলে জানান এই আবহাওয়াবিদ। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল গত 16 তারিখে, একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল, কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিনা বাংলাদেশের উপর উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এদিন কারণ বাজারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ বন্যামুক্ত হবে। ফারাক্কা কিন্তু আসলে একটা আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না, পানি ডাইভার্ট করে, একটু বলি ডাইভার্সন স্ট্রাকচার, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার আমরা অবশ্যই আমাদের কাছে 100% তথ্য নেই, কিন্তু হাইড্রোলজি বা আমরা বিজ্ঞান মতে যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। শিগগিরই ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশার কথা জানায় আবহাওয়া অফিস। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সনাতন ধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবে দিনটি উদযাপন করছেন ভক্তরা। সনাতন পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুর শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বিস্তারিত থাকছে ইফতেখার রেজার রিপোর্টে। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শঙ্খ ও ভক্তকুলের উলুধ্বনি আর মন্দিরের করতালের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা, গীতাপাঠ, যজ্ঞ আয়োজন, সেই সাথে চলে পূজা অর্চনা। সনাতন ধর্মীয় বিশ্বাস মতে প্রায় 5500 বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। শিষ্টের পালন ও দুষ্টের দমনের মধ্য দিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কারণে তিনি ঈশ্বরের আসনে অধিষ্ঠিত হন। পূজা অর্চনা দিতে এসে সনাতন ধর্মাবলম্বীরা বলেন, সব বাধা বিপত্তি কেটে গিয়ে সমাজ, রাষ্ট্র ও জাতির কল্যাণের ধারা যেন চলমান থাকে, শ্রীকৃষ্ণের কাছে তাদের এই প্রার্থনা। আমরা যেন এই দেশে সাম্প্রদায়িক সুসম্পর্ক রেখে সকলে বসবাস করতে পারি, আমাদের যেন সকলের হৃদয়ে মনে শান্তি আসে, দেশে শান্তি যেন সকলের মাঝে প্রতিষ্ঠিত হয়, এই কামনা করেন ঢাকেশ্বরী মন্দিরের পূজা যজ্ঞের পুরোহিত। আমরা একটা সংকটকাল, একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। আমরা চাই বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেন বাংলাদেশে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করে। এদিকে দেশের বন্যা পরিস্থিতির কারণে এবছর জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তারপরে তিনি অবতীর্ণ হয়েছিলেন জীবের মুক্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা আকুল আবেদন করব যে যাতে আমাদের দেশে যারা বন্যা দুর্গত লোকজন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে বন্যার জলে, আমরা চাই তারা যেন সুস্থভাবে আবার ঘরে ফিরে যাও। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উৎসবে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ অটুট রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি
পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দেখছেন সংবাদ দুপুর। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রকাশ্যে এলো ইসরায়েলি হিজবুল্লাহর রকেট হামলার ভয়াবহতা। চেষ্টা করেও লুকিয়ে রাখতে পারলেন না নেতানিয়াহু। তবে গোষ্ঠীটির উপর আরো হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে রোববারে হামলা পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত নিরসনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আসবাবপত্র। পুরো ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ দৃশ্য ইসরায়েল ভূখণ্ডে হিজবুল্লাহর রকেট হামলার পরের একদিন পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম, যেখানে দেখা যায় কতটা ভয়ঙ্কর ছিল এ হামলা। যদি ইসরায়েল কর্তৃপক্ষের দাবি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাদের। ভয়াবহ পরিস্থিতির মধ্যে সীমান্ত অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে এর সংঘাত এখনই শেষ নয় বলে হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। একই সঙ্গে দাঁত ভাঙা জবাবের হুমকিও দিয়েছেন তিনি। এর মাঝেই রোববার হামলার পরপরই টেলিভিশনে ভাষণ দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এ সময় এবারই প্রথমবারের মতো লেবাননের বিকা অঞ্চল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ড্রোন ছোড়ার কথা জানান তিনি। নেতানিয়াহুর বক্তব্যের টিপ্পণীও কাটেন নাসরুল্লাহ। বলেন, হামলায় সন্তোষজনক ক্ষয়ক্ষতি না হলে সামনে নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর বাইরে হামলা চালানোর কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। এছাড়া এই হামলায় কোনো নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। তবে ভবিষ্যতে প্রয়োজনে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। তবে ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করছি। আশানুরূপ না হলে আবারও হামলা চালাবো। নাসরুল্লাহর এই ভাষণ দেশপ্রেমীদের উৎসাহ যোগাতে সাহায্য করে বলে মনে করছেন লেবাননের বাসিন্দারা। এ সময় গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশা ব্যক্ত করেন তারা। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে একথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। আমি বিশ্বাস করি তা হলো এই অঞ্চলের সমস্ত পক্ষেরই দায়িত্ব ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা। আমরা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার হিজবুল্লাহর হামলা চালানোর খবর প্রকাশের পরপরই 100টি জেট বিমান দিয়ে লেবানন সীমান্ত অঞ্চলে আক্রমণ করে ইসরায়েল। এত কিছু করেও আটকানো যায়নি ইরান সমর্থিত গোষ্ঠীটিকে। উল্টো 3 শতাধিক রকেট ছুড়ে এর দাঁত ভাঙা জবাব দিয়েছে তারা। একে সীমান্তে 10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘাত বলছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।